তাহলে আমরা প্রান্তীয় বইটা করবো। প্রান্তীয়টা কি করেছিলাম, একটা গ্লিসারিনের একটা মনে করেন বড় পাত্র নিচে একটা পাত্র গ্লিসারিন আছে, এই পাত্রে গ্লিসারিন রাখা আছে। গ্লিসারিন কারণ জল কেন নিচ্ছে না, কারণ জল হচ্ছে সান্দ্রতা কম বলে, আর গ্লিসারিনের সান্দ্রতা বেশি বলে গ্লিসারিনের সময়টা বেশি লাগে, ওটা বল পড়তে সময় বেশি লাগে। এরপরে একটা সাইকেলের বলকে এখানেতে ফেলে দিচ্ছি, ঠিক আছে। বলটা যখন এখানে এলো তখন বলটা তিনটে বল কাজ করবে। একটা বল ওজনটা কোন দিকে কাজ করবে, নিচের দিকে, এটা ওজন। উপরের দিকে কি বল কাজ করবে, একটা বল প্লবতা কাজ করবে উপর দিকে, আর এটা হবে কি সান্দ্র বল বা সান্দ্রতা। যখন এই প্লবতা আর সান্দ্রতাকে ওজনটা ব্যালেন্স করে দিবে, মানে যখন এই প্লবতা বল প্লাস সান্দ্রতা বল যোগফলটা যখন ওজনের সমান হবে, তখন বলটা তখন এই সাইকেলের বলটার উপর মোট প্রযুক্ত বলটা শূন্য হয়ে যাবে। মানে এই বলটা তখন কোনো ত্বরণ ছাড়াই এটা সমবেগে পড়তে থাকবে। ওই বেগটা বলা হচ্ছে প্রান্তীয় বেগ। কোনো সান্দ্র তরলের মধ্যে কোনো গোলাকার বস্তু যে সর্বোচ্চ বেগ নিয়ে পড়তে থাকে তাকে বলা হচ্ছে তার প্রান্তীয় বেগ, ঠিক আছে। তাহলে এই বলগুলো বের করতে হবে। এটা ব্যাসার্ধ ধরে নিচ্ছি আর, এটা আর ধরে নিলাম, আর ঘনত্ব ধরে নিলাম সিগমা, ঠিক আছে। তবে ব্যাসার্ধ আর ঘনত্ব হচ্ছে সিগমা ধরে নিচ্ছে এটা। তাহলে বলটা আয়তন কত হবে, বলটা যেহেতু গোলক, গোলকের আয়তন তো ক্লাস 10-এ আছে, গোলকের আয়তন সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউ। এটা হচ্ছে বলটার আয়তন, ভি সমান 3.5 পাই আর কিউ, ঠিক আছে। তাহলে আয়তন যদি পেয়ে যাই, তাহলে আমরা কি জানি, ভর সমান কি জানি, ভর সমান আয়তন গণিত ঘনত্ব, আয়তন গণিত ঘনত্ব, কারণ ঘনত্ব সমান ভর বাই আয়তন জানা আছে, ডি সমান এম বাই ভি। এটা আসছে কোথা থেকে, এখান থেকে আসছে, ডি সমান এম বাই ভি, এটা থেকে আসছে। ডিটা হচ্ছে ঘনত্ব, এমটা ভর, ভিটা আয়তন, তাহলে এম সমান কি হবে, ভি ইন্টু ডি। তাহলে আয়তন গণিত ঘনত্ব তার মানে 4/3 পাই আর কিউ গণিত রো সিগমা। তাহলে ভরটা যদি এটা হয়, তাহলে ওজন কত হবে, এটা ভরটা লেখা হয় ইংরেজি অক্ষর এম দ্বারা, ওজন হচ্ছে তোর এম ইন্টু জি, তার মানে এটা গণিত জি হবে 4/3 পাই আর কিউ ইন্টু সিগমা ইন্টু জি, এটা ওজনটা পাওয়া গেল, ঠিক আছে। প্লবতা কত, প্লবতা বলতে কি বোঝায়, কোনো বস্তুকে, আর্কিমিডিস কি বলেছে, বস্তুকে যখন তরলে নিমজ্জিত করা হয়, বস্তুটি সম আয়তনে তরলকে অপসারণ করে। এখানে প্লবতা সমান বস্তুটি কর্তৃক অপসারিত তরলের ওজনটা। তাহলে অপসারিত তরলের আয়তন কত হবে, এইটা অপসারিত তরলের আয়তন, তাহলে ওজন কত হবে, তাহলে প্লবতা সমান আয়তন ভি ইন্টু তরলের ঘনত্ব রো ইন্টু জি। এই রোটা কিন্তু তরলের ঘনত্ব, বস্তুর নয়, কারণ অপসারিত তরলের ওজন বলেছি, প্লবতা সমান হচ্ছে অপসারিত তরলের ওজন, তাহলে অপসারিত তরলের আয়তন গুণিত ঘনত্ব গুণিত জি, তরলের তরলের ঘনত্ব। তাহলে ভিটা 4/3 পাই আর কিউ ইন্টু সিগমা রো ইন্টু জি, এটা রো এটা সিগমা। তাহলে ওজন মাইনাস প্লবতা, তাহলে সান্দ্র বল কি হবে, আবার সান্দ্রতা বল, এটা বিজ্ঞানী টোক্স বলেছে বিজ্ঞানী, সে বলেছে সান্দ্রতা বল সমান হয় 6 পাই ইটা আর ইন্টু ভি, এখানে ইটাটা সান্দ্রতাঙ্ক আগে বলেছিলাম। তাহলে এই সান্দ্র বলটা কি হবে, ওজন মাইনাস প্লবতা সমান হবে। তাহলে সান্দ্র বল বা সান্দ্রতা বল একই জিনিস, এটা সমান হবে ওজন মাইনাস প্লবতা। তাহলে ওজনের থেকে প্লবতা বিয়োগ করে যেটা পাচ্ছি সেটা সান্দ্র বলের সঙ্গে সমান হচ্ছে। সান্দ্র বলটা কত আছে, 6 পাই ইটা আর ভি, এটা ওজনটা কত আছে 4/3 পাই আর কিউ সিগমা ইন্টু জি। তাহলে 4/3 পাই আর কিউটা কমন চলে গেল, তাহলে সিগমা পড়ে রইলো ইন্টু জি পড়ে রইলো, আর এটা কি আছে 4/3 পাই আর কিউ রো ইন্টু জি, তাহলে এটা তো কমন থাকছে, রোটা পড়ে থাকলো আর জিটাও কমন নিয়ে নিয়েছি, ঠিক আছে, যেটা কমন চলে গেছে।
তাহলে এখান থেকে আমার বেগটা বের করতে হবে, ভিটা, এই ভিটা আমার দরকার। তাহলে ভিটা বের করতে হলে কাটাকাটি করে দে, 2 দুগুণে 4, 2 তিনে 6, পাই পাই কেটে গেল, একটা আর কেটে যাবে, তাহলে আর স্কয়ার থাকবে। তাহলে তো পাচ্ছি আমি ভি সমান পাচ্ছি 2/3 2/9 আর স্কয়ার হবে, আর এইটাটা নিচে পড়ে থাকবে, এইটাটা ভাগ হয়ে গেল, এই যে এটা পড়ে আছে, এইদিকে যা থাকলো সিগমা মাইনাস রো গণিত জি, এটা থাকলো সান্দ্রতা বলের রাশিমালা। কাঁপছে আলোটার জন্য অন্ধকার হয়ে যাচ্ছে। এটা দেখে কাঁপছে না। তাহলে প্রান্তিক কিসের উপর নির্ভর করছে? বস্তুর ঘনত্ব, তরলের ঘনত্ব উপর নির্ভর করছে, বস্তুর আকারের উপর নির্ভর করছে। ঠিক আছে, এই তিনটে বিষয়ের উপর নির্ভর করছে। তার মানে ভি সমানুপাতিক বস্তুর আকার ব্যাসার্ধ, আবার ভি সমানুপাতিক বস্তুর ঘনত্ব, আবার এটা নির্ভর করছে কিসের উপর? তরলের ঘনত্ব। তাহলে এই তিনটে বিষয়ের উপর প্রান্তিকটা নির্ভর করছে। ঠিক আছে, এবারে প্রান্তিক যদি গ্রাফটা করি আমি, তাহলে কেমন হবে দেখতে হবে। সময়ের সঙ্গে সঙ্গে এই ভি এর সঙ্গে গ্রাফটা করতে হবে। তাহলে প্রান্তিকের গ্রাফটা এরকম হবে, এদিকটা হচ্ছে ভি, এটা সময় টাইম টি। তাহলে দেখো প্রথমে গ্রাফটা বাড়বে, প্রথমে যখন বলটা উপর থেকে পড়ছে তখন বলটা খুব স্পিডে পড়ছে, কারণ মহাকর্ষ ত্বরণে পড়বে, জি ত্বরণে পড়ছে, দু স্পিডে পড়ছে। তার কিছুক্ষণ পড়ার পর যখন এই দুটো বল সমান হয়ে যাচ্ছে, প্রবণতা মাইনাস ওজন বলটা যখন সন্দেহ বল সমান হয়ে যাচ্ছে, তখন বস্তুর ত্বরণ শূন্য, তখন বস্তুটা সমবেগে পড়তে থাকবে। তার বেগটা প্রথমে বাড়লো, ত্বরণে পড়ছে মানে বেগ বাড়ছে, বেড়ে বেড়ে যাওয়ার পর এই জায়গাতে যেটা স্থির হয়ে গেল। এই বেগটা হচ্ছে তার প্রান্তীয় বেগ। ঠিক আছে, এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে তরল প্রবাহের হার। একটা পাইপে জল যাচ্ছে, কেমন ভাবে প্রবাহিত, কোথায় বেশি বেগ হবে, কোথায় কম বেগ হবে, কোথায় কম বেগ হবে, কোথায় বেশি বেগ হবে, সেটা আমরা দেখবো। ঠিক আছে, পাইপের যদি পাইপটা সরু হয় জলটা স্পিডে যাবে, পাইপটা মোটা হয় কি হবে, জলটা আস্তে আস্তে যাবে। তাহলে সেটা দেখবো আমরা, সেটা তরল প্রবাহের বেগ বলে আসবো না, তরল প্রবাহের বেগ। তাহলে আমি পাইপ নিলাম একটা, এরকম ভালো একই এরকম পাইপ নিলাম একটা, এই পাইপের ক্ষেত্রফলটা ধরে নিচ্ছি এ, তাহলে এর মধ্যে যে তরলটা যাচ্ছে এই তরলের বেগটা ধরে নিচ্ছি ভি। ঠিক আছে, তাহলে এই পাইপের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে কতটা তরল প্রবাহিত হবে, কতটা আমার আয়তনের তরল প্রবাহিত হবে সেটা বের করতে হবে। তাহলে 1 সেকেন্ডে প্রবাহিত তরলের আয়তন, 1 সেকেন্ডে প্রবাহিত তরলের আয়তন কত হবে? আয়তন হবে কি, ক্ষেত্রফল গণিত বেগ, ক্ষেত্রফল গণিত এটা হয় উচ্চতা, আর যেটা চোঙের আয়তন সূত্র হচ্ছে কি, ভূমির ক্ষেত্রফল, মানে ভূমির ক্ষেত্রফলটা গণিত চোঙের উচ্চতাটা। তাহলে 1 সেকেন্ডে তরলটা কতটা যাবে, ভি পথ যাবে। তাহলে 1 সেকেন্ডে তরলটা যাচ্ছে এতটা পথ, এই পথটা হচ্ছে ভি পথ। কারণ বেগ হচ্ছে ভি, বেগ বলতে কি বোঝায়, 1 সেকেন্ডে কোনো বস্তু যতটা পথ যায়, তাহলে 1 সেকেন্ডে তরলটা কতটা পথ যাবে, এখান থেকে কতটা যাবে, ভি পথ যাচ্ছে। তাহলে উচ্চতা ভি, ক্ষেত্রফল হচ্ছে এ, তাহলে আয়তন হচ্ছে তো এ ইন্টু ভি। এইটা বলছে ধ্রুবক থাকবে, কারণ প্রতি সেকেন্ডে কোনো পাইপের মধ্যে দিয়ে বা কোনো পাইপের মধ্যে দিয়ে প্রবাহিত তরলের আয়তনটা বা ভরটা ধ্রুবক থাকে। এটাকে বলে ইকুয়েশন অফ কন্টিনিউটি, মানে তোর ভরের সংরক্ষণ সূত্র মেনে চলছে। এটা তরল প্রবাহের হারটা ভরের সংরক্ষণ সূত্রটা মেনে চলে। তার মানে কি, A1 V1 সমান A2 V2, লিখতে পারি কি V1 বাই V2 সমান A2 বাই A1। তার মানে
ভিটা ব্যস্তানুপাতিক হচ্ছে A। মানে যেখানে ক্ষেত্রফলটা কম সেখানে তরলের বেগটা বেশি হবে, যেখানে ক্ষেত্রফল বেশি সেখানে তরলের প্রবাহের বেগটা কম হবে। যদি পাইপটা এরকম থাকে, মনে করো পাইপটা প্রথমে এরকম ছিল, দিয়ে এরকম হয়ে গেল, তাহলে কোথায় বেগ বেশি হবে? এখানে বেগ বেশি হবে, এখানে বেগ বেশি হবে? সরুটায় বেগ বেশি হবে, কারণ সরুটার ক্ষেত্রফলটা কম বলে বেগটা বেশি হচ্ছে। আর এখানে বেগটা কম হবে, তাহলে যদি V1 হয়, যদি V2 হয়, তাহলে V2 অলওয়েজ গ্রেটার দেন V1, কারণ ক্ষেত্রফলটা কম বলে এই তরলটার বেগটা বেড়ে যাচ্ছে। তাহলে এটা হলো তরল প্রবাহের হার, তরল প্রবাহের বেগ বা তরল প্রবাহের হার। এরপরে এই পোর্শনের লাস্ট পোর্শন আছে, সেটা হচ্ছে বার্নৌলিস থিওরেম। এটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় বেশি আছে। বার্নৌলির উপপাদ্য, এটা বলতে কি বোঝায়? তাহলে বার্নৌলির উপপাদ্য, বার্নৌলির বার্নৌলির উপপাদ্য। বার্নৌলি কি বললো? যে যদি কোনো আদর্শ তরল নেওয়া হয়, আদর্শ মানে অসংনম্র অসান্দ্র তরল, যদি কোনো আদর্শ তরল নেওয়া হয় তাহলে তরলের প্রবাহ যদি ধার রেখে হয়, প্রবাহটা তো কিন্তু অশান্ত প্রবাহ বা অশান্ত প্রবাহ চলবে না, ধার রেখে ধীরে ধীরে প্রবাহ যেতে হবে। তাহলে কোনো অশান্ত তরলে আদর্শ তরলের ধার রেখে প্রবাহ যদি হয়, তাহলে প্রবাহের প্রতিটা বিন্দুতে এই বিন্দুতে প্রতিটা বিন্দুতে বেগ শক্তি, চাপ শক্তি, মানে গতি শক্তি, চাপ শক্তি আর তীর শক্তি, তিনটে শক্তির যোগফলটা ধ্রুবক। ঠিক আছে? একক আয়তনের তরলের কোন প্রবাহের যে কোনো বিন্দুতে যদি প্রবাহটা আদর্শ তরল হয় এবং ধারক প্রবাহ হয়, যে কোনো বিন্দুতে একক আয়তনের তরলের বেগ শক্তি, গতি শক্তি যুক্ত স্থিতি শক্তি যুক্ত চাপ শক্তি, এইটা সমান ধ্রুবক। এটাতে বার্নৌলির উপপাদ্য ভাষাটা। গাণিতিক রূপটা কি হবে বের করতে হবে। তো যে গতি শক্তি নেই, কার্যকরণ শক্তিটা পড়বে সেকেন্ড থার্ড ইউনিটে আছে, ওখানে গতি শক্তির রাশিমালা প্রমাণ আছে, স্থির শক্তি কত সেটা জানা আছে, ওখান থেকে করতে হবে। চাপটা জানা আছে, চাপ সমান HDG, এটা জানিস তোরা, এগুলো জানা নেই। তাহলে গতি শক্তি যেটা হয় সেটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তাহলে এটা হয় হাফ এম ভি স্কোয়ার। বলে যে একক আয়তন তরলের, তাহলে আমাকে আয়তন দিয়ে ভাগ করতে হবে। তাহলে হাফ এম বাই ভি ইন্টু ভি স্কোয়ার। স্থির শক্তি হচ্ছে mgh বাই ভি, আর চাপ শক্তি হবে পি, এইটা ধ্রুবক। এম বাই ভি মানে রো, ঘনত্ব, তাহলে হাফ রো ভি স্কোয়ার, এটা রো জিএইচ প্লাস পি সমান ধ্রুবক। আমি রো দিয়ে ভাগ করে দিচ্ছি সবগুলো কি, তাই এটা শুধু কি আসছে হাফ ভি স্কোয়ার, রোটা কেটে গেল, আমি জি দিয়ে ভাগ করে দিচ্ছি, রো জি দুটো দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে এখানে রোটা কেটে গেল, জিটা থাকলো পরে, রো জি দুটো কেটে গেল, এখানে কি থাকছে খালি সারা, এখানে থাকছে তোর পি বাই রো জি, এটা সমান ধ্রুবক। এই হাফ ভি, এটাকে বলা হচ্ছে বেগ শীর্ষ, এটাকে হচ্ছে উচ্চতা শীর্ষ, শুধু উচ্চতা পড়া যায়, এটা বলে চাপ শীর্ষ। এটা বলা যায় যে বেগ শীর্ষ প্লাস উচ্চতা শীর্ষ প্লাস চাপ শীর্ষ, এইটাও ধ্রুবক। তাহলে কোন আদর্শ তরলের ধারক প্রবাহের প্রতিটা বিন্দুতে বেগ শীর্ষ, চাপ শীর্ষ এবং উচ্চতা শীর্ষ যোগফলটা ধ্রুবক হয়। এটা হচ্ছে বার্নৌলির উপপাদ্য। ঠিক আছে? এটার প্রয়োগ আছে প্রচুর। যেমন দেখ, আমি উচ্চতা থেকে বাদ দিই, উচ্চতা তো সব জায়গায় সমান হতে পারে, একটা ঘরের এই লেভেলটা কি উচ্চতা সমান? তো এই জায়গাটা কি হবে? উচ্চতাটা সমান হবে এটা। তো উচ্চতা বাদ দিলে বেগ আর চাপ, তাহলে বেগ প্লাস চাপ এটা ধ্রুবক। তার মানে যদি বেগটা 20 হয়, চাপ যদি 40 হয়, তাহলে কত হবে? 60 হচ্ছে। যদি বেগটা 20 থেকে কমে যায়, যদি ওকে বেগটা 10 হয়ে যায়, তাহলে এই চারটা কত হতে হবে?
30 হলে তো যোগ করলে কত হচ্ছে? 10 30 40 হচ্ছে তো, হবে না তো? তাহলে কত হতে হবে চাপটা? 60 হতে হলে কত হতে হবে? চাপটা 50 তাহলে চাপটা 10 বাড়তে হচ্ছে, 50 তাহলে 60 হচ্ছে। আমাদের এই চাপটা 20 হয়ে যায়, তাহলে বেগটা কত হতে হবে? 30 40 40 হতে হবে, তাহলে 60 হচ্ছে। তার মানে বেগটা কমলে চাপটা বাড়ছে। হ্যাঁ, তাহলে বেগটা কমলে চাপটা বাড়ছে, বেগটা কমছে, এখানে চাপটা বেড়ে যাচ্ছে। আচ্ছা আর এখানে চাপটা কমে যাচ্ছে, বেগটা বেড়ে যাচ্ছে। মানে এই সম্পর্কটা ব্যস্ত সম্পর্ক। মানে যেখানে তরলের বেগ বেশি সেখানে চাপ কম, যেখানে বেগ কম সেখানে চাপটা বেশি। এবার মনে কর ঘরের চাল আছে, ঠিক আছে? ঘরে একটা ঘর রাখলাম, ছোট দরজা আছে, ঘর হচ্ছে খড়ের চাল, ঠিক আছে? এবারে প্রচুর ঝড় হচ্ছে, তাহলে এখানে উপরের দিকে যে বায়ুটা যাচ্ছে তার বেগটা প্রচুর, তো তার বায়ু বেগ বেশি হলে চাপটা কি হবে? কম হবে। ভিতরে বায়ুটা বন্ধ, দরজা জানলা, বায়ুটা স্থির, বেগ শূন্য, মানে চাপ সব থেকে বেশি। বেশি তাহলে কোথায় চাপ বেশি? ভিতরে চাপ বেশি, আর বাইরে চাপ বাইরে চাপ কম। উড়িয়ে দিবে খড়টাকে, উপর দিকে উপর দিয়ে তুলে দিবে। খড়ের চাল টিনের চালকে উড়িতে পালিয়ে যাবে। ওই যে দালান ঘরের চালকে উড়াতে পারে না, কারণ কংক্রিট দিয়ে থাকে, বাঁধা থাকে নিচের সঙ্গে পুরো রড দিয়ে ঢালাই করা থাকে, ওই জন্য উড়াতে পারে না। আবার একই কারণে দ্রুতগামী ট্রেনের সামনে দাঁড়ানো উচিত নয়। এক্সপ্রেস ট্রেন যাচ্ছে, কাছাকাছি থাকা চলবে না, 5 থেকে 6 ফুট দূরে থাকতে হবে লাইন থেকে, ট্রেনে ঢুকিয়ে যাবে। তার কারণ কি? যখন ট্রেনটা যাচ্ছে তখন ট্রেনের পাশের বায়ুর বেগটা বেশি, চাপটা কম। কিন্তু প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে সেখানে বায়ুটা স্থির আছে, তাহলে বায়ুর বেগ শূন্য, মানে বেগ চাপটা সব থেকে বেশি। তো চাপ দিয়ে ওকে ঠেলে ট্রেনে চলে আসবে, প্ল্যাটফর্ম থেকে টেনে নিয়ে ট্রেনে ঢুকিয়ে দেয়। ওই জন্য লোক ট্রেনে ঢুকে যায়, বুঝতেই পারে না। একটা লোক বলে কোথায় স্টেশনে, ওই বিষ্ণু মেদিনীপুরের কাছে একটা লোক স্টেশনের ধারে বসে বসে মুড়ি খাচ্ছিল, যেটা দিয়ে রাজধানী এক্সপ্রেস যাচ্ছে, ঢুকিয়ে চলে গেছে পুরো ট্রেনের ভিতরে, ঢুকিয়েছে চাকার তলে। মুড়ি খাচ্ছে একটু দূরে, ভয় ট্রেন আসবে কি এখন, হঠাৎ ট্রেন চলে আসে। আর ট্রেনের স্পিডে তো বার্নলির থেকে কি হচ্ছে, চাপটা যেহেতু কম, বাইরের চাপটা ঠেলে ট্রেনের চাকাতে ঢুকিয়ে দিয়েছে। তাই এই জন্য দ্রুতগামী ট্রেনের চাপ লাইনের পাশে দাঁড়ানো উচিত নয়, বা এর পাশে দাঁড়ানো উচিত নয়। এই গ্রীষ্ম খুব পছন্দের খড়ের চালটা উড়িয়ে দেয়, এটা কিন্তু বার্নল সূত্রের প্রয়োগ। অথবা আরো প্রয়োগ আছে, স্প্রেয়ার, যেগুলো ধান মেশিন স্প্রে করে, বা বডি স্প্রে, সেগুলো বার্নল সূত্রের প্রয়োগ আছে, সেটা পরের দিনে বলবো। ইন্টারেস্টিং জিনিস। আর হইতে হবে।